নিজের শেখরের খোঁজে কাশ্যপ ব্যানার্জি ও কৃষ্ণ গোপালের মুখোমুখি দাঁড়ালো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কাশ্যপ ব্যানার্জির বাড়িতে আসে বিদ্যা। এরপরে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? তখন বিদ্যা বলতে থাকে, কৃষ্ণ গোপালকে আর তুমি তুমি আমাকে কেন এখানে দত্তক নিয়ে এসেছিলে? আর এই কৃষ্ণ গোপালে কি আমার আসল বাবা? এ কথা শুনে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি রেগে যায় আর বলতে থাকে, তোমার এত বড় সাহস কি করে হয় তুমি এখানে আসো? তখন বিদ্যা বলতে থাকে, কেন, আমি এখানে তো অবশ্যই আসবো। ঠিক তখনই আড়াল থেকে বেরিয়ে আসে কৃষ্ণগোপাল আর বলতে থাকে, হ্যাঁ, আমি আমি তোর আসল বাবা, আর উনি উনি তোর দত্তক নেওয়া পালিত বাবা। এ কথা শুনে দেখা যায় বিদ্যা বিদ্যা কৃষ্ণগোপালের সামনে কান্না করতে থাকে আর বলতে থাকে, তুমি কেন এভাবে আমাকে ছেড়ে গিয়েছিলে বলো? তোমার কিসের ক্ষোভ? আর আমার মা কোথায়? তখন কৃষ্ণগোপাল চোখ বড় বড় করে বলতে থাকে, তোর মা নেই, তোর মাকে মেরে ফেলা হয়েছে, তোর মা মৃত। এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় বিদ্যা। বিদ্যা রাজদীপের কাশ্যপ ব্যানার্জির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, তার মানে তার মানে আমার মাকে আপনারা ষড়যন্ত্র করে মেরে ফেলেছেন, আর আমার মাকে মেরে আপনি আমাকে দত্তক নিয়ে এসেছেন, তাই তো? তখন কৃষ্ণগোপাল বলতে থাকে, একদম তাই, একদম তাই, তোর মাকে আমি মেরে ফেলেছি। সঙ্গে ছিলেন এই কাশ্যপ ব্যানার্জি আর এই তোষা ব্যানার্জি। এরা এরা সবাই মিলে তোর মাকে মেরে তোকে তোকে নিয়ে এসেছিলেন, কিন্তু তোর সঙ্গে তোর আরেকটা মা ছিল, সেই মাও তোকে এভাবে এভাবে আমাদের সঙ্গে হাত মিলিয়ে নিয়ে এসেছিল, কিন্তু শেষ মুহূর্তে তোর মা ওই মা মারা যায় আর তোদের ঘরে আসে এই তোষা ব্যানার্জি। কারণ কারণ তোষা ব্যানার্জিকে আগে থেকেই কাশ্যপ ব্যানার্জি ভালোবাসতো, তাই তোর তোর পালিত মাকেও সরিয়ে দেওয়া হয়েছে কাশ্যপ ব্যানার্জির কনসেপ্টে। এ কথা শুনে অবাক হয়ে যায় বিদ্যা। বিদ্যা বলতে থাকে, তার মানে এসবের মানে কি? কি বলছে কি মিস্টার কাশ্যপ ব্যানার্জি? আপনি চুপ করে আছেন কেন? উত্তর দিচ্ছেন না কেন? তখন তখন দেখা যায় এ কথা শুনে কৃষ্ণগোপাল বলতে থাকে, উনি কোনো উত্তর দিতে পারবেন না। তখনই পিহু সবকিছু শুনে ফেলে আর বলতে থাকে, এসব কি হচ্ছে? এসব আপনারা কেন ওই মেয়েটাকে শোনাচ্ছেন? তখন তখন বিদ্যা বিদ্যা দেখা যায় কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কি তোমাদের কাছে বেশি হয়েছিলাম, যার কারণে তুমি আমাকে এভাবে এভাবে অন্য একটা লোকের কাছে বিয়ে দিয়েছিলে? তখন তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তোমাকে আমরা টাকা দিয়ে কিনে এনেছিলাম, উনি একজন করাপ্টেড ক্রিমিনাল, আর উনি উনি তোমাকে আমাদের কাছে বেচে দিয়েছিল। এতে এতে আমাদের কোনো কোনো দোষ নেই। আর তোমার মাকে উনি নিজ হাতে মেরেছে, সেটা সেটা তো আমাদের কোনো দায়ভার নয়। তোমার মা তোমাকে দিতে চায়নি বিধায় উনি তোমার মাকে মেরে ফেলেছে। এরপরে এরপরে সেখান থেকে বেরিয়ে আসে বিদ্যা। বিদ্যা কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে আসে আর রাস্তায় দেখতে পায় যে তার স্টুডেন্টরা সবাই সবাই বৃষ্টিতে ভিজছে। ঠিক তখনই দেখা যায় রাজদীপকে ফোন করে আর বলতে থাকে, মিস্টার রাজদীপ চ্যাটার্জি, আপনার কাছে আমার কিছু কিছু জরুরি কথা ছিল, আপনি কি আমার একটা কথা রাখতে পারবেন? এই কথা শুনে দেখা যায় রাজদীপ বলতে থাকে, হ্যাঁ বলো, কি বলবে তুমি? তখন তখন বিদ্যা বলতে থাকে, আমি যে আমার ছাত্রছাত্রীরা, অনেকগুলো ছাত্রছাত্রী এই যে বৃষ্টিতে ভিজছে, ওদের ওদের আপনি চাইলে একটা থাকার জায়গা দিতে পারেন, ওদেরকে মাথা গোঁজার জায়গা দিতে পারেন, এই হেল্পটা কি আপনি আমাকে করতে পারবেন? এই কথা শুনে রাজদীপ বলতে থাকে, আমি এটা কি করে করব, আর আমি ওদের কোথায় ঠাঁই দেব, কোথায় থাকতে দেব আমি ওদের? আর ওরা তো এ বাড়িতে আসবে না, কারণ জানে যে এ বাড়িতে তুমি আছো। এই কথা শুনে বিদ্যা বলতে থাকে, আপনি আপনি আমি আগে যেখানে ভাড়া থাকতাম আমার ওই ঘরটাতে রেখে দিন, কিন্তু আমার কথা বলবেন না যে আমি ওদেরকে থাকতে দিয়েছি, তবে ওরা যাবে না। আর যদি ওরা জিজ্ঞেস করে, বলবেন যে এই ঘরটা আমি ছেড়ে দিয়েছি, তাই ওদেরকে আপনি নিজের দায়িত্বে নিয়ে ওদেরকে ঠাঁই দিয়েছেন। এই কথা বললে ওরা নিশ্চয়ই ওখানে থাকবে। তখন তখন হৃদ বলতে থাকে, তুমি তুমি ওদের এত ভালোবাসো, তবে তবে কেন এই বেশে এই পোশাকে ঘুরে বেড়াচ্ছ? তখন বিদ্যা বলতে থাকে, আমি আমার শেকড়ের খোঁজে আছি, তার কারণে এভাবে আমাকে এরকম করে সবটা পাল্টে ফেলতে হয়েছে। তখন তখন হৃদ বলতে থাকে, তবে নিজের মধ্যে থাকা প্রফেসর বিবিকে কেন মেরে ফেলছো তুমি? তখন বিদ্যা বলতে থাকে, প্রফেসর বিবি মরবে না, প্রফেসর বিবি হারবে না, এই এমডি হয়ে প্রফেসর বিবি জিতে যাবে। এ বলে ফোনটা কেটে দেয় বিদ্যা। এরপরে হৃদ বলতে থাকে, তোমার এই কারণেই তো তোমাকে আমি এত ভালোবাসি প্রফেসর বিবি, মাই ডার্লিং। এই বলে হৃদ হাসতে থাকে। এদিকে এদিকে দেখা যায় সমস্ত স্টুডেন্টরা বৃষ্টিতে ভিজছে আর কাঁপছে। এরপরে রায়া অঞ্জলিকে বলতে থাকে, রায়া, তুই 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 ঠিক আছিস তো? তখন অঞ্জলি বলতে থাকে, হ্যাঁ আমি ঠিক আছি। তখন রায়া অঞ্জলিকে বলতে থাকে, আচ্ছা অঞ্জলি, তোর কোনো সমস্যা হচ্ছে না তো?
এদিকে দেখা যায় স্টুডেন্টদের ভিজতে দেখে বিদ্যাও গাড়ি থেকে নেমে যায় আর পানিতে পানিতে ভিজতে থাকে। এদিকে এদিকে দেখা যায় বিদ্যার কথা মতো বিদ্যা একটি বড় গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর সেখানে এসে স্টুডেন্টদের বলতে থাকে, তোমরা এভাবে ভিজছো কেন? রায়া, অঞ্জলি, তোমাদের ঠান্ডা লেগে যাবে তো। তখন তখন অঞ্জলি বলতে থাকে, স্যার, আমাদের যাবার জায়গা নেই তো, আমাদের সামনে সেমিস্টার পরীক্ষা, আমরা আমরা কোথায় পড়বো, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কোনোভাবে কোনোভাবে খাবার ব্যবস্থাটা করে নিতে পারছি, কিন্তু কিন্তু মাথা গোঁজার কোনো জায়গা জোগাড় করতে পারছি না। কি করব বলুন? তখনই রিত বলতে থাকে, আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসে আমি যেখানে যেতে বলবো আমার সঙ্গে সেখানেই যাবে। এরপরে দেখা যায় সকল স্টুডেন্টরা রিতের কথা মতো রিতের গাড়িতে উঠে বসে। এরপরে দেখা যায় রিত সবাইকে সবাইকে নিয়ে গাড়িতে উঠে বসে সেখান থেকে বেরিয়ে যায়। বিদ্যা তখন তখন মুখ লুকায়, কারণ ওরা যদি দেখতে পায় যে সেখানে বিদ্যা আছে তবে ওরা কিছুতেই যাবে না। এরপরে রিত সবাইকে নিয়ে চলে গেলে তখন বিদ্যা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আজকে আমার স্টুডেন্টরা নিজেদের মাথা গোঁজার জায়গা পাচ্ছে না, আর আমি আমি এই বাড়িতে, এই বিলাসবহুল বাড়িতে শুয়ে আছি। এদিকে দেখা যায় রিত রিত বিদ্যার কথা মতো বিদ্যার সেই ঘরে নিয়ে আসে স্টুডেন্টদের। তখন তখন স্টুডেন্টদের ঢুকতে বললে তখন সবাই বলতে থাকে, এখানে আমরা যেতে পারবো না স্যার, এখানে আমরা যেতে পারবো না, কারণ এখানে পিসিসিআই কলেজের মালকিন থাকে, প্রফেসর প্রফেসর ও থরি প্রফেসর নয়, এমডি বিদ্যা ব্যানার্জি। এ কথা শুনে রিত বলতে থাকে, না, উনি আর এখানে থাকেন না, উনি উনি এই ঘরটা ছেড়ে দিয়েছে, আমি তোমাদের জন্য এই ঘরটা বুক করেছি। এরপরে স্টুডেন্টরা বলতে থাকে, কোনো কোনো সমস্যা হবে না তো? উনি উনি আবার কোনো ঝামেলা করবে না তো? তখন রিত বলতে থাকে, না, উনি উনি কোনো ঝামেলা করবে না। এরপরে দেখা যায় বিদ্যা আড়াল থেকে রিতকে ইশারা করে বলতে থাকে, শোনেন, ওদের থেকে শুনুন যে ওরা ওরা কিছু খেয়েছে কিনা, ওরা ওরা কিছু খেয়েছে কিনা, সারাদিন না খেয়ে আছে হয়তো, আর ওদেরকে খাবার ব্যবস্থা তো করতে হবে, তাই না? এরপরে রিত বলতে থাকে, রায়া, অঞ্জলি, তোমরা কি কিছু খেয়েছো? তখন তখন দেখা যায় রিত বলতে থাকে, রিতের কথা শুনে অঞ্জলি বলতে থাকে, আসলে আসলে দুপুরেরটা কোনো মতো হয়েছে, কিন্তু কিন্তু এখনো কি করব বুঝতে পারছি না। তখন অপলক কাঁপতে থাকলে রিত বলতে থাকে, অপলক, তুমি কাপড়টা চেঞ্জ করে নাও, ড্রেস চেঞ্জ করে একটু একটু শুষ্ক কাপড় পরো, দেখবে শরীরটা ভালো লাগবে। তখন তখন বিদ্যা ইশারা করে বলতে থাকে, ওদেরকে ওদেরকে বলুন ওরা খাবারের চিন্তা যেন না করে, খাবারের ব্যবস্থা আপনি করছেন। এরপরে দেখা যায় রিত বলতে থাকে, তোমরা তোমরা নিজেদের মতো এখানে এখানে থাকতে পারো, কোনো সমস্যা নেই, আমি আমি তোমাদের সকল সমস্যার সমাধান করব। তোমরা তোমরা এখন এখানে থাকো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। এই বলে রিত সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে বিদ্যাকে রিত বলতে থাকে, আচ্ছা বিদ্যা, তুমি তুমি ওদেরকে এতটা ভালোবাসো, তবে ওদেরকে কেন এভাবে কষ্ট দিচ্ছ? ওদের সামনে কেন নিজেকে এভাবে ছোট করছো বলো তো? তখন বিদ্যা বলতে থাকে, বললাম না আমি আমার শেখরের খোঁজে আছি। তখন রিত বলতে থাকে, তার মানে শেখরের খোঁজে মানে? তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ, কৃষ্ণগোপাল বলে কেউ একজন আছে, হয়তোবা তিনিই আমার বাবা, তার ওনারই খোঁজ করতে হবে আমাকে। আর আমার দুটো লক্ষ্য, একটা একটা কৃষ্ণগোপালের মুখোমুখি হওয়া, আর একটা হচ্ছে কাশ্যপ ব্যানার্জির এই সাম্রাজ্য ধুষে দেওয়া। এরপরে দেখা যায় রিত বলতে থাকে, এবার তবে ওদের জন্য খাবার ব্যবস্থা করতে হবে। তখন বিদ্যা বলতে থাকে, আজ রাতটা ওদের ডাল ভাত খাইয়ে দিন। তখন রিত বলতে থাকে, আমি তো ভেবেছিলাম কোনো দামি রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে এসে দিই। তখন বিদ্যা বলতে থাকে, না না, এই কাজটা করবেন না, এই কাজ করলে ওরা সন্দেহ করবে। এই বলে বিদ্যা কাঁদতে থাকে। তখন রিত বলতে থাকে, বিদ্যা, এভাবে কেঁদো না, এভাবে কাঁদলে তুমি যদি এভাবে কাঁদো আমি নিজেকে ঠিক রাখতে পারবো না, আমি আমি তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই করবো। এই বলে বিদ্যাকে জড়িয়ে ধরে রিতকে জড়িয়ে ধরে বিদ্যা, জড়িয়ে ধরে বলতে থাকে, আমি সারা জীবন আপনার বুকে এভাবে এভাবে থেকে যেতে চাই, কিন্তু কিন্তু আমার পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে, আমি আপনার সঙ্গে এরকম ব্যবহার করতে বাধ্য হয়েছি। আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন, আর আপনি চিন্তা করবেন না, আপনার আপনার বিয়েটা কোনোভাবেই ফাগুনের সঙ্গে আমি হতে দেব না, কারণ কারণ আপনি শুধু আমার। তখন এ কথা শুনে রিত অনেক খুশি হয়ে যায়। রিত বলতে থাকে, তুমি সত্যি বলছো? তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ, আমি আমি সত্যি বলছি, আমি আমি আপনাকে কখনো কখনো ছাড়তে পারবো না, আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। এরপরে দেখা যায় এই বলে বিদ্যা খুশি হয়ে যায়। তখন ঋত অনেক খুশি হয়। এদিকে দেখা যায় কৃষ্ণগোপাল বিদ্যাকে গাড়ির মধ্যে দেখে ফেলে আর বলতে থাকে, তবে তবে এই হচ্ছেন কাশ্যপ ব্যানার্জির দত্তক মেয়ে, তাই তো? ওনাকে
ওনাকেই তো আমার দরকার, একে দিয়েই তো আমি ব্ল্যাকমেল করবো মিস্টার কাশ্যপ ব্যানার্জিকে। এই বলে কাশ্যপ ব্যানার্জিকে ফোন করে কৃষ্ণগোপাল আর বলতে থাকে, আপনার আপনার দত্তক মেয়ের খোঁজ পেয়ে গেছি, আর চিন্তা করবেন না। যদি যদি কালো অতীতটা সামনে আনতে না চান, তবে মোটা অঙ্কের কিছু টাকা আমার কাছে পাঠিয়ে দিন। তা না হলে কিন্তু আপনার কালো অতীতটা সবার সামনে চলে আসবে। কি করে বিদ্যার মা মারা গিয়েছিল সব রহস্য কিন্তু সবার সামনে চলে আসবে, সবার সামনে ফাঁস হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখবেন। এই কথা শুনে ভয় পেয়ে যায় কাশ্যপ ব্যানার্জি। এরপরে দেখা যায় কৃষ্ণগোপাল বলতে থাকে, এবার ডিসিশন নিন, আপনি কি করবেন। আপনি যদি আমাকে টাকাটা না দেন, তবে আমি সবার সামনে সবকিছু ফাঁস করে দেবো। আমার কাছে সমস্ত প্রমাণ আছে। আর যদি টাকাটা দিয়ে দেন, তবে তো কোনো কথাই থাকলো না, কোনো ভয়ই থাকলো না, তাই না? এবার আপনি ডিসাইড করুন, আপনি কোনটা বেছে নেবেন। আপনার রেপুটেশন, আপনার সমস্ত মান সম্মান, নাকি আপনার টাকা। এখন আপনি কোনটা বেছে নেবেন, এটা আপনি ডিসাইড করুন। এই বলেই ফোনটা কেটে দেয় কৃষ্ণগোপাল। ফোনটা কেটে গাড়ির মধ্যে বসে হাসতে থাকে আর বলতে থাকে, আমার হাতে পুরো পুরো এই এলাকার সমস্ত ক্রিমিনালদের আখড়া। আর আমার সঙ্গে তুমি পাঙ্গা নেবে মিস্টার কাশ্যপ ব্যানার্জি? তুমি আমাকে চেনো না, আমি কত দূর যেতে পারি। এদিকে দেখা যায় তোরসা বলতে থাকে, পার্টিতে যাবার কি দরকার ছিল? পার্টিতে গিয়ে তো কোনো হই হুল্লোড়ই করলে না। আমাদের যত গেস্ট ছিল সবাই কত আনন্দ করলো, কত মজা করলো, আর তুমি শুধু ফোন নিয়েই কাটিয়ে দিলে, কোনো কিছুই তো করলে না। পার্টিতে গিয়ে কোনো লাভ হলো নাকি? তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তুমি যদি জানো যে কে ফোন করেছিল, তোমার পায়ের নিচ থেকে মাটিটা সরে যাবে। এই কথা শুনে অবাক হয়ে যায় তোরসা ব্যানার্জি। তোরসা বলতে থাকে, তার মানে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে মানে? কে এমন ফোন করেছিল যার জন্য আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারে? তোমার এমনটা মনে হচ্ছে? তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তুমি শুনতে চাও? তখন তোরসা ব্যানার্জি বলতে থাকে, হ্যাঁ আমি শুনতে চাই, বলো বলো, কে ফোন করেছিল যার জন্য তুমি এভাবে ভয় পাচ্ছ? তখন এই কথা শুনে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলে ওঠে, ওই যে গোপাল। এই কথা শুনে অবাক হয়ে যায় তোরসা ব্যানার্জি বলতে থাকে, গোপাল মানে কোন গোপাল? তখনই বলে ওঠে, কৃষ্ণ গোপাল, আমাদের সমস্ত অতীত জানা লক্ষ্মী। এ কথা শুনে অবাক হয়ে যায় তোরসা বলতে থাকে, এবার কিন্তু আমার খুব ভয় করছে। এত বছর পরে এই লোকটা কি চাইছে, ও কেন ফোন করছে? তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, ও আমাদের কাছে মোটা অঙ্কের টাকা চাইছে, কিন্তু টাকাটা কোনো ব্যাপার না। কিন্তু এবার থেকে ওর চাওয়াটা শুরু হলো, এখন ও চাইতেই থাকবে, ও বারবার শুধু চাইতেই থাকবে। এটাই হচ্ছে আমার চিন্তা। এ কথা শুনে দেখা যায় যে তখন তোরসা ব্যানার্জি বলতে থাকে, এবার তো কিছু একটা করতে হবে। এই লোকটার মুখ তো অবশ্যই বন্ধ করতে হবে, তা না হলে কালো ছায়া আমাদের উপর ভেসে আসবে। এরপরে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তোষা, দেখো, মনে হচ্ছে তোমার আলমারিতে কেউ হাত দিয়েছিল, দুলটা নিচে পড়ে আছে। এটা দেখে অবাক হয়ে যায় পিহু। পিহু মনে মনে বলতে থাকে, এটা কেন লক্ষ্য করলাম না? দুলটা নিচেতে পড়ে আছে। এবার তো ওরা সন্দেহ করবে, এবার তো ওরা বুঝতে পারবে যে কেউ একজন এ ঘরে ঢুকেছিল। তখনই কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, কে ঢুকেছিল ঘরে? তখনই দেখা যায় কেউ কথা না বললে তখন কাশ্যপ ব্যানার্জি সিকিউরিটি গার্ডকে ডাকে। আর তখন সিকিউরিটি এসে দাঁড়ালে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, ঘরে কে ঢুকেছিল, কে এসেছিল, তুমি কি দেখেছো? কথা বলছো না কেন তুমি? তখন পিহুও চুপ করে থাকে, কোনো কথা বলে না। তখনই সিকিউরিটি গার্ড বলে ওঠে, হ্যাঁ এসেছিল তো বিদ্যা মেম সাহেব এসেছিল। এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তুমি সত্যি বলছো বিদ্যা এসেছিল? তখন সিকিউরিটি গার্ড বলতে থাকে, হ্যাঁ বিদ্যা ম্যাম সাহেব তো এসেছিলেন, অনেক রাতে এসেছিলেন, আবার কিছুক্ষণ পরে বেরিয়ে গেছে। ঠিক তখনই কাশ্যপ ব্যানার্জিকে বিদ্যা ফোন করে বলতে থাকে, কি ব্যাপার বিদ্যা, তুমি আমাদের বাড়িতে যেভাবে ঢুকেছিলে এটাকে চুরি বলে বুঝতে পেরেছো তুমি? এখন কি চুরির খাতায় নাম লিখিয়েছো? তখন বিদ্যা বলতে থাকে, আচ্ছা, আমি ওখানে কোনো চুরি করতে যাইনি, আমি ওখানে একটা খোঁজে গিয়েছিলাম। কৃষ্ণগোপালকে? এ কথা শুনে অবাক হয়ে যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তার মানে তুমি কৃষ্ণগোপালের কথা কেন জিজ্ঞেস করছো? কে কৃষ্ণগোপাল? আমি চিনি না। তখন বিদ্যা বলতে থাকে, আপনি খুব ভালো করে চিনেন কৃষ্ণগোপালকে।